বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের যে খবরটা সবচেয়ে মিডিয়াতে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের কি হবে। পাকিস্তানের কি হবে এই কারণে যে পাকিস্তানে যে নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট করে যে মানে সেনাধ্যক্ষ ছিলেন মিলিটারি জেনারেল, সে তো প্রথমেই একটা ফিল্ড মার্শাল হয়ে গেছিলেন, অর্থাৎ একটা পদোন্নতি তার সরকার করে দিয়েছিল, শাহবাজ শরীফ সরকার। তারপরে দেখা গেল তার একটা নতুন করে অ্যামেন্ডমেন্ট হলো, অ্যামেন্ডমেন্ট করে বলা হলো তাকে মানে মিলিটারির সর্বা করে দেওয়া হবে, অর্থাৎ চিফ অফ ডিফেন্স ফোর্স এই জাতীয়, সিডিএফ এই জাতীয়। তো ব্যাপারটা হচ্ছে চিফ অফ ডিফেন্স ফোর্স মানে সে হচ্ছে এয়ারফোর্স, মিলিটারি এবং যে নেভি তার সবার উপরে চলে যাবে। এখন এটা নিয়ে পাকিস্তানে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলছিল। আমি তো কিছুদিন একটা কানাডার নিউজ শুনছিলাম। কানাডার নিউজে যেটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে এটা আইন যদিও পাস হয়েছে, কিন্তু এক সপ্তাহ যাবৎ সেই ব্যাপারে কোনো নোটিফিকেশান জারি করা হয়নি। না পিএমওর থেকে জারি করা হয়েছে, না রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা হয়েছে। এখন কেউ কেউ বলছিল যে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং 7 দিন নাকি পাকিস্তানে সেই অর্থে কোনো সেনা অধিকারী ছিল না। যদি কেউ আক্রমণ করতো ভারত বা আফগানিস্তান, তাহলে কিন্তু কে যে জবাব দিবে, কে যে দায়িত্ব নেবে, সে দায়িত্বের কোনো লোক পদে ছিল না, অর্থাৎ সেনাধ্যক্ষের পদ ফাঁকা ছিল বলা যায়। তো বিষয়টা হচ্ছে যে কেন দেওয়া হয়নি। এখন শাহবাজ শরীফ এসব করে যাওয়ার পর লন্ডন গেছিলেন। লন্ডনে তার দাদা থাকে নওয়াজ শরীফ, যিনি আগে প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও নাকি এখন আবার পাকিস্তানে এসেছেন, কোনো নিউজ চ্যানেলে শুনলাম। তো বিষয়টা হচ্ছে দুজনে মিলে পরে পরামর্শ করে হয়তো দেখেছে যে একে যদি এত বড় পদ দিয়ে দেওয়া যায় এবং 5 বছরের জন্য এক্সটেনশন 2025 থেকে 2030 সাল পর্যন্ত, তাহলে এরপরে আর সরকারের কোনো গুরুত্বই থাকবে না। অর্থাৎ সরকারের গুরুত্ব থাকবে না মানে যে সরকারে আর কেউ কিছু বললে সে শুনবেও না, আর মিলিটারি কোনো কথাও শুনবে না। সে যাকে যা অর্ডার করবে তাকে তাই করতে হবে। এবং পরবর্তীকালে দেখা যাবে হয়তো ধীরে ধীরে সে নিজেই দেশের প্রধান হয়ে উঠলো। কারণ এটা পাকিস্তানের একটা চল আছে বলা যায়, মিলিটারিরা প্রধান হয়ে গেছে। আমরা এর আগেও দেখেছি বিগত রিসেন্ট পাস্টে জেনারেল মুশারফ, তিনিও পাকিস্তানের সর্বেসর্বা হয়ে গেছিলেন। তো পাকিস্তানে আসলে একটা ব্যানানা রিপাবলিক। তো এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রের কোনো মানে নেই। মানুষ একটা ভোট দিয়ে নাম কাউ আসতে সরকার তৈরি করে বটে, কিন্তু সেই সরকার রাতারাতি উল্টে পাল্টে যায়। অর্থাৎ মিলিটারির যদি পছন্দ মতো সেই সরকার না হয়, তাহলে সে উল্টে পাল্টে যায়। যেমন দেখা গেল যে এখন যারা পার্লামেন্টের মেম্বার ওখানে, তারা এর আগে ইমরান খানের সরকার ছিল, সেখান থেকে দল ভাঙাভাঙি করে ইমরান খানকে মিলিটারি সরিয়ে দিয়ে সেই জায়গায় শাহবাজ শরীফকে নিয়ে এলো। তার মানে ইমরান খান মিলিটারি কথা ঠিকমতো শুনছিল না, সেটাই হয়তো একটা মুখ্য কারণ। তো যাই হোক, এরকম একটা অবস্থার মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আজকের যেটা খবর সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, তিনি নাকি একটা নোটিশ জারি করেছেন এবং তাকে সেই পদে বসিয়ে দিয়েছেন। তো কোনো কোনো নিউজ চ্যানেল বলছে এতে নাকি যে এয়ারফোর্সের যিনি চিফ আছে তার সঙ্গে তার অলরেডি লড়াই শুরু হয়ে গেছে এটা করে দেওয়ার পরেও। এবং যে পাকিস্তানের পলিটিশিয়ানরা আগামী দিনে পাকিস্তানে থাকবেন না সব ভেগে ভেগে পালিয়ে যাবেন, সেটাই হচ্ছে আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তানের এয়ারলাইন্সকে নাকি ডিসইনভেস্টমেন্ট করা, এবং শোনা যাচ্ছে আসিম মুনিরই কোনো কোম্পানি আছে, সেই নাকি এই যে এয়ারলাইন্স তাকে নেবে। তো এগুলো সত্যি মিথ্যা তো আগামী দিনে সঠিকভাবে প্রমাণিত হবে। এখন এই যে পাকিস্তানের যে ব্যানার রিপাবলিকে এ সবই সম্ভব। একদিকে যে খাইবার পাখতুনওয়ালা, সেখানে তো ভয়ানকভাবে পাকিস্তান মিলিটারি ক্র্যাকডাউন করছে। এর বাইরে বালুচিস্তানেও ক্র্যাকডাউন করছে। বালুচিস্তান যদিও বিএলএ বলে দিয়েছে আমরা ছাড়বো না, তারা তো যে মিলিটারি মাইন্স, যে মিলিটারি মাইন্সে যে চায়নাকে দিয়েছিল, সেখানে যে সমস্ত মিলিটারি গেছিলো তাদের উপর আক্রমণ করছে। এমনকি চাইনিজ ন্যাশনালিটিকে আক্রমণ করে হত্যা করেছে এবং তাদেরকে নাকি অ্যাবডাক্ট করেও নিয়ে গেছে। এবং আফগানিস্তানও এখন পাকিস্তানের উপরে ভয়ানক রুষ্ট। এই যে কেপিকেতে যে আফগান নাগরিকদের উপর অত্যাচার চালাচ্ছে, এবং কিছুদিন আগে যেভাবে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান আক্রমণ চালিয়ে 10 জন শিশু এবং 1 জন মহিলাকে হত্যা করেছে, তাতে আফগানিস্তান এমনিতেই ভয়ানক ক্ষিপ্ত হয়ে আছে। তারা তো নাকি বলেছে একটা সময় যে আরও আমরা 12টা সুইসাইড বম্বার পাঠাচ্ছি, তারা বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন শহরে, যে পাকিস্তানি নিউজ চ্যানেল থেকে শুনেছি, বিভিন্ন শহরে যে তারা বিস্ফোট করবে।
তো পাকিস্তানে এরকম একটা অবস্থা, পাকিস্তানে যে সাধারণ মানুষ জনগণ তাদের কথা ভাবার কোনো লোকই নেই, না প্রশাসন, না সরকার, না রাজ্য প্রশাসন, না কেন্দ্রীয় প্রশাসন, না মিলিটারি। তাদের এত দারিদ্র, 50%-এর বেশি মানুষ, 50%-এর নিচে, 50%-এর বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ভাবাই যায় না। হ্যাঁ, লক্ষ লক্ষ ছেলে স্কুল ছুট। তো এরকম একটা অবস্থার মধ্যে পাকিস্তান আগামী দিনে চলছে। এবং পাকিস্তান মিলিটারি নাকি সেখানে যে জল, সেই জলও যেটুকু সিন্ধু নদীর জল পাচ্ছে সেই জলও নাকি তারা মিলিটারি বিক্রি করছে, এরকম একটা কন্ডিশন। তো পাকিস্তানের দুরবস্থার জন্য পাকিস্তান নিজেই দায়ী। এবং এখন দেখা যাচ্ছে চায়নাও আর সেভাবে মদত করছে না, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর পাকিস্তানের উপর অত নজর নেই, কারণ তিনি এখন অনেক নতুন নতুন ফ্রন্ট খুলে দিয়েছেন। ভেনেজুয়েলা একটা ফ্রন্ট খুলে দিয়েছেন, রিসেন্ট আবার দক্ষিণ আফ্রিকার একটা ফ্রন্ট খুলেছেন। তিনি মাঝে মাঝে একটা করে ফ্রন্ট খুলেন। ক্ষমতায় আসার পরেই প্রথমে মেক্সিকো, তারপর কানাডা, তারপর গ্রিনল্যান্ড, তারপর পাকিস্তান, তারপর তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করা, তারপর ছোটো ছোটো যুদ্ধগুলো যেগুলো চলছিল সেগুলো বন্ধ করা, তারপর এখন ভেনেজুয়েলার উপরে পড়া, তারপর এখন দক্ষিণ আফ্রিকার উপর পড়েছে, যে দক্ষিণ আফ্রিকাকে আগামী দিনে G20 মিটিং হবে, আমেরিকা হোস্ট করবে, সেখানে তাদেরকে নাকি নিমন্ত্রণ জানানো হবে, এটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে। যদি দক্ষিণ আফ্রিকার যে G20 যে সনদ আছে সেই সনদ নিয়ে এইভাবে কোনো দেশ ইউনিল্যাটারালি একটা দেশকে বহিষ্কার করতে পারে না। তো ফলে এখন আর যে ডোনাল্ড ট্রাম্পের এই পাকিস্তানের উপর দিকে ধ্যান দেওয়ার আর তার সময় নেই। তো পাকিস্তান এরকম একটা কন্ডিশনে চলছে। তো পাকিস্তানে এখন যেটা হলো, বলা যায় এটা এক ধরনের মিলিটারি ডিক্টেটরশিপ। আগামী দিনে এই আসিম মনিরই পুরো পাকিস্তানকে পরিচালনা করবে বা পাকিস্তানের সর্বেশ্বরভাবে হয়ে উঠবে, এটা বোধহয় আর বেশি দূরে নয়। অথবা পাকিস্তানে ভীষণভাবে একটা গৃহযুদ্ধ শুরু হয়, পাকিস্তানের জনগণ ক্ষেপে রাস্তায় নামবে এবং মিলিটারি পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ভয়ানকভাবে প্রতিবাদ করবে, যেটা মাঝে মাঝেই হয়ে আসছে। সেটাই হওয়ার সম্ভাবনা আগামী দিনে বেশি। তাহলে এই মিলিটারি ডিক্টেটরশিপ, বা বলা যায় কেউ কেউ বলছেন এটাকে কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপ, অর্থাৎ আইন করেই তাকে এরকম একটা পদে বসিয়ে দেওয়া হয়েছে। তো পাকিস্তান ভারত থেকে ভাগ করে নিয়ে তো যে অবস্থা হয়েছে সেটা বলার নাই। আজকে তো পাকিস্তান মিলিটারির যে মুখ্য যে স্পোক্সপারসন, তিনি একটা প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে বলছেন পাকিস্তান যে ভাগ হয়েছে বাংলাদেশ পাকিস্তানের জন্য মুজিবুর রহমান দায়ী, এবং আগামী দিনে যদি পাকিস্তান আরও ভাগ হয়, অর্থাৎ কেপিকে যদি আলাদা হয়ে যায়, বিএলএ যদি আলাদা হয়ে যায়, এবং পাক অকুপায়েড কাশ্মীর সেখানেও ভয়ানক আনরেস্ট চলছে, সেও যদি আলাদা হয়ে যায়, তার জন্যে মূলত ইমরান খানই দায়ী থাকবে। তো একটা লোককে জেলবন্দি করে দিয়ে তাকে দায়ী করা মিলিটারির পক্ষে সম্ভব। অন্য কোনো সঠিক ডেমোক্রেটিক গভর্নমেন্ট হলে তারা এইভাবে একটা মানুষকে দুর্নীতির দায়ে জেলে ভর্তি করে তারপর তাকে সাপ্রেস করা এবং তার ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়া এবং জুডিশিয়ারিকে নিজেদের মতো করে চালিয়ে তাকে বন্দি করে রাখা, এইটা আগামী দিনে খুব কারোর জন্য সুবিধা হবে না। পাকিস্তানের মিলিটারি ডিক্টেটরশিপদের যে ভবিষ্যৎ আগেও দেখা গেছে তাদের খুব একটা সুখকর হয়নি। আগামী দিনে এই আসিম মনিরের ভবিষ্যৎ যে খুব সুখকর হবে এটা বলা বড় মুশকিল। তবুও ঈশ্বর তার সদ্বুদ্ধি দিন, পাকিস্তানের জনগণের কথা অন্তত ভাবুক, তাদের সুখ সুবিধা, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাদের বাচ্চাদের স্কুল, তাদের কাছে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া, দেশের আর্থিক উন্নতি করা, এইসবগুলো নিয়ে ভাবলে দেশটার অন্তত মঙ্গল হবে। আমাদের পড়শি দেশ একসঙ্গে থাকতাম, আজকে ভাগ হয়ে গেছে, কিন্তু এরকম পাকিস্তানের সাধারণ জনগণের এরকম কষ্টের কথা শুনলে আমাদের অবশ্যই খারাপ লাগে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। তারা তাদের নিজেদের ভাগ্যের জন্য নিজেরাই দায়ী। আপনারা আমার ভিডিওটিতে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।